এখনই খাবো? এখন তো সবে 12:45 বাজে। এখনই দুপুরের খাবার? উনি একটু ঝাঁঝিয়ে বললেন, হ্যাঁ, আমরা এখনোই খাই। এই বাড়ির নিয়ম। আর অতিথি আসলে একটু আগেই খাওয়া দাওয়ার কাজ সেরে ওঠা হয়। আর রাতেও আমরা 9টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, বুঝলে? নূর তাদের এই চিরাচরিত রীতিনীতি শুনে শুকনো ঢোক গিলল। বুঝে উঠতে পারছে না মানুষগুলো এভাবে থাকে কি করে, যেখানে একটু আধুনিকতার ছোঁয়া নেই। তবুও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। কোনো কথা না বাড়িয়ে ওনার পিছু পিছু হাঁটল নূর। আজ কোথায় খাবে সেই কথাটা ভয়ে জিজ্ঞাসা করতে পারেনি, কারণ তাতেও যদি আবার একটু কথা শুনতে হয় তখন। তাই মুখ বুজে চুপচাপ হাঁটল। খাবার ঘরে গিয়ে খাবারের রমরমা আয়োজন দেখে নূরের মাথা ঘুরে আসার উপক্রম। এত খাবার একটা মানুষ কিভাবে খাবে? নূর খাবারের সামনে বসে বলল, এটা আমার একার খাবার নাকি সবার খাবার? নূরের এমন কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আয়াস এখানে নেই, তাই সাহস জোগানোর মতো কেউ নেই। নূর চুপচাপ রইল। নূর হাতে গোনা 3 থেকে 4টি পদ খাওয়ার পর আর খেতে পারল না। খেয়ে হাঁপিয়ে উঠেছে, আর পারছে না নূর। কোনো রকমে সময় কাটিয়ে রুমে এলো। রুমে এসে দেখলো আয়াস ঘুমোচ্ছে। তা দেখে নূরও পাশে শুয়ে পড়ল। পাশে শুতেই আয়াস ঝাপটি মেরে ধরে বলল, কেমন খেলে আপু সোনা? নূর অস্বস্তি বোধ করে বলল, ছাড়ুন আমাকে, না হলে যা খেয়েছি তা উল্টি হয়ে যাবে। খুশি খবর নাকি আপু সোনা? কই আগে বলনি তো। নূর বড় বড় চোখ করে বলল, আচ্ছা, আপনি কি হাতুড়ি ডাক্তার নাকি যে যা খুশি বলবেন? না, তার থেকেও বেশি কিছু। নূর ভাবলো আয়াস এখন ভালো মুডে আছে, তাই জিজ্ঞাসা করবে যে আয়াস কি করে। যদি বলে। নূরের আচমকা এমন কথাতে আয়াস ঘাবড়ালো না, খুব স্বাভাবিকভাবে বলল, কিছু না, অনলি ভবঘুরে। নূর মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে বলল, থাক, বলতে হবে না। হুম, বারবার আপনার মুখ থেকে মিথ্যে কথা বলিয়ে আপনার গুণা বাড়াতে চাই না। আয়াস হাতের উপর মাথা রেখে বলল, আচ্ছা, এটা হিন্ট দিচ্ছি, ওকে? ওকে, বলুন। কথাটা বলে আয়াস বলতে শুরু করলো। এটা আমার পেশা। নূর শুনে অবাক হয়ে কিছুক্ষণ আয়াসের দিকে তাকিয়ে রইল। তারপর কিছু বুঝতে না পেরে বিরক্ত হয়ে ওর মাথার বালিশটা আয়াসের দিকে ছুঁড়ে বলল, আমি স্টুপিড যে আপনাকে জিজ্ঞাসা করেছি। আয়াস মুচকি এসে নূরকে জড়িয়ে বলল, রাগ করে না, তুমি আমার আপু সোনা। তুমি কি মেয়েটার কথা একেবারেই ভুলে গেছো হৃদয়ন? না মানে মেয়েটা একটা ভুল করে ফেলেছে, তাই বলে এমন ব্যবহারও তার প্রাপ্য নয়। রেদওয়ান ওর ডায়েরিতে কিছু একটা লিখতে লিখতে বলল, আমি তো বলছি বাবা যে মায়ে যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেই দিন না হয় ওর কাছে ফিরে যাব। আর তাছাড়া দেখলেই তো, সেদিনের পর ওকে একবার না ফোন করে সরি বলেছে, না একবারও খোঁজ নিয়েছে। উনি চিন্তিত মুখ করে চুপ করে রইলেন। কী বা বলার আছে ওনার? যেখানে ওরা নিজেরাই নিজেদের মধ্যে সমস্যাগুলো মেটাতে নারাজ, সেখানে উনি কি করবেন আর? রেদওয়ান বেশ কিছুক্ষণ পর বলল, আমি আর এখন এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আর না কিছু ভাবছি। আমরা বরং আম্মুকে খুঁজতে মনোযোগ দিই, সেটাই ভালো হবে। কথাটা শোনার পরও আরাফাত সাহেবের মাঝে কোনো হেলদোল নেই দেখে রেদওয়ান বলল, কি হলো, চুপ করে আছো কেন? আম্মুকে খুঁজবে না? নাকি সে এত বছর আমাদের মাঝে ছিল না বলে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে কোনটা? নাকি তুমি তার ব্যাপারে একেবারে উদাসীন? রেদওয়ানের এমন খোঁচা দেওয়া কথা শুনে উনি উঠে দাঁড়ালেন। তারপর বললেন, সে নিজে থেকে হারিয়ে গিয়েছে, আমরা তাকে হারিয়ে যেতে বলিনি। এরপর সে যখন এতদিন নিজের ইচ্ছেতেই ফিরেনি, তাই আমার মনে হয় তার প্রতি এত ভাবনা ভেবে নিজেদের রাতের ঘুম নষ্ট করা নেহাতই বোকামোর কাজ। হৃদয়ন, তাই তোমাকে বলছি, তার ফিরে আসার আশা ছেড়ে দাও। যে নিজের ইচ্ছেতে হারিয়ে যায় সে কখনো ফিরে আসে না। কথাটা বলে উনি চলে যেতে নিলে রেদওয়ান বলল, তুমি যখন আম্মুর আর কোনো খোঁজ খবর রাখতে চাইছো না, তখন আমার আর মায়ের ব্যাপারেও কোনো কথা বলবে না, এটাই আশা রাখবো। কারণ তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েই চিরতার মাঝে। কথাটা হয়তো বড্ড বেশি আত্মসম্মানে লাগলো ওনার, তাই আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেলেন। কথায় কথা বাড়ে। নূর আয়াসের পাশে শুয়ে আছে, আর আয়াসও অন্যদিকে মুখ করে শুয়ে আছে। দুজন কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। এক প্রকার নীরবতা চলছে দুজনের মাঝে। নূর শুয়ে আছে ঠিকই, কিন্তু ঘুম আসছে না। আর মাঝে রয়েছে একরাশ চঞ্চলতা। আয়াস নূরের চঞ্চলতা বুঝতে পেরে নূরকে বলে উঠল, আপু সোনা, কোনো সমস্যা?
নূর আয়েশের দিকে ঘুরে একবার তাকিয়ে তারপর আবার মুখ ঘুরিয়ে নিয়ে শুয়ে পড়ল। আয়েশ একটুও অবাক হলো না, কারণ ও বুঝতে পারছে নূরের মনের মাঝে নিশ্চিত কোনো না কোনো দ্বন্দ্ব চলছে, যার দরুন নূরের এই ছটফটানি। আয়েশ নূরের অস্বস্তি কাটাতে আর বিরক্তির মাত্রা কমাতে বলে উঠল, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম আপু সোনা, তা কি তোমার মনে আছে? নূর এবার ধড়ফড়িয়ে উঠে বসল। এতক্ষণ এই বিষয়ে কথা বলতে চাইছিল, কিন্তু কিভাবে কথাটা বলবে বুঝতে পারছিল না। ওর মাঝে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। নূর খানিকটা দ্বিধা নিয়ে মাথা নাড়িয়ে বলল, মনে আছে। আয়েশ মুচকে হাসল, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, আমি ডিটেলসে তোমার কাছ থেকে সব শুনতে চাই। আই মিন তোমার যাদের যাদের সাথে পরিচয় হয়েছে তাদেরকে কেমন লাগলো, আর এতক্ষণ অবধি কি কি হয়েছে সবটুকু। নূর একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আমি যতদূর জানি আর আপনি যতদূর বলেছেন তার ভিডিওতে বলছি, আপনার তো 4টে মামি, তার মধ্যে আপনার বড় মামি সে কিনা অসুস্থ, তাই তাকে এখনো দেখা হয়ে ওঠেনি। আর বাকি রইল আপনার 3 মামি, তারা অত্যন্ত মিশুকে প্রকৃতির, কিন্তু 3জনের ব্যবহার সমান নয়। মানে যেমন দেখুন, আপনার মেজো মামি উনি একটু চুপচাপ ধরনের, প্রয়োজন ছাড়া কথা বলতে পছন্দ করেন না এমন। তারপর আপনার সেজো মামি, উনি মিশুকে হলেও একটু কর্তি ধরনের ভাব আছে ওনার মধ্যে, যেমন ধরুন উনি সকলের উপর নিজের আধিপত্য বিস্তার করতে পছন্দ করেন এবং তিনি সফলও হন, এবং কাউকে খুব সহজে দমিয়ে ফেলার ক্ষমতা ওনার মাঝে আছে। এক প্রকার আদর্শ জমিদার বাড়ির বউ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনার ব্যবহারগুলো একটু নরম সরম হওয়া উচিত। তারপর এলো আপনার ছোট মামি, তিনি খুবই মিশুকে আর প্রাণোচ্ছল এবং এবং সহজে আপন করার ক্ষমতা ওনার আছে, কিন্তু যেহেতু উনি এই বাড়ির ছোট বউ সেই কারণে হলেও উনি নিজেকে খানিকটা সংযত করে রাখেন। তারপর বাড়ির বউদের কথা যদি বলি, সবাই খুবই বলো আমাকে অনেক অনেক আপন করে নিয়েছে, কিন্তু আলাদা করে সবার সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু যার সাথে খানিকটা হলেও আমার সময় কেটেছে তিনি হলেন সেজো মামির বড় বউ, যিনি খুবই সচেতন এবং কঠোর। উনিও হয়তো মেজো মামির ধারা পেতে চাইছেন। কথাটা বলে নূর থেমে গেল। আয়েশ নূরের চোখের দিকে তাকিয়ে বলল, বেশ ভালোই নিজের দায়িত্ব পালন করছো দেখছি। তা প্রমোশন হিসেবে কি চাও? আদর করি চলবে? নূর খানিকটা লজ্জা পেল আয়েশের কথা শুনে, কিন্তু তার চোখে মুখে প্রকাশ করলো না, না হলে আয়েশ এক্ষুনি শুরু হয়ে যাবে। নূর আয়েশের কথাতে কোনো রকম রেসপন্স না করে বলল, সবচাইতে একটা বিষয় অবাক হয়েছি আমি, কি জানেন? আয়েশ নূরকে কাছে টেনে বলল। তুই না বললে জানবো কি করে আপু সোনা, বলো তো? নূর ওর কোমর থেকে আয়েশের হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন না, সবসময় তো রোমান্টিক কথা কোথা থেকে আসে আপনার? আমাকে ছাড়ুন, না হলে কিন্তু বলবো না কিছু। আয়েশ আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, না বললে না বলবে, কিন্তু আমি ছাড়বো না, এটা জেনে রেখো। বুঝেছি, আপনি বড্ড ঘাট তারা। যাই হোক, এই বাসাতে একটা ঘর আছে যেখানে মানসিক রোগী থাকে। তার কণ্ঠস্বর শুনে মহিলার কণ্ঠ বলে মনে হলো, কিন্তু তাকে আমি দেখিনি। কেবল তার ঘরের বাইরে থেকে তার গলার আওয়াজ শুনেছি, এবং তাকে একটা বউ খাবার দিতে আসে, যাকে কিনা আমি আগে দেখিনি, মানে বাড়ির সব বউগুলোর সাথে দেখিনি। হয়তো মেয়েটা বাড়ির কাজের লোক, কিন্তু পোশাক দেখে তা মনে হয় না। ঘরটাতে কে থাকে আমি জানার জন্য চেষ্টা করলাম, কিন্তু তার আগেই সেজো মামির বড় বউ এলেন এবং খানিকটা ধমকের সুরে আমাকে সতর্ক করেছেন যে আমি যেন ওই ঘরের সামনে আর দ্বিতীয়বার না যাই। তখন আমি তার ব্যবহারে বুঝলাম যে অনেকটা সেজো মামির মতোই, খানিকটা রুগ্ন। কথাটা বলে নূর লম্বা একটা নিঃশ্বাস নিল। আজ তখনই ধপ করে নূরকে বিছানায় ফেলে নূরের ঠোঁটে ঠোঁট ছোয়ালো, আর নূরকে বুঝতে দিল না যে নূরের বলা কথাগুলো ওর কি পরিমাণ উপকার বা অপকারে লেগেছে, বা ওকে কতটা সমস্যা করেছে। কারণ নূরকে জানানোর সঠিক সময় এখনো আসেনি। আচমকায় এমন কিছু হওয়াতে নূর বেশ চমকালো, আর আয়েশের চুলের মুঠি ধরে আছে ও। আয়েশ ছাড়ছে না, হয়তো মনে মনে নূরও আয়েশকে ছাড়তে চায় না। কিছুক্ষণ পর আয়েশ নূরের থেকে সরে আসতে আয়েশ বলল, তোমাকে অক্সিজেন দিলাম, দেখলাম তুমি হাঁপাচ্ছ। নূর রাগী চোখে আয়েশের দিকে তাকিয়ে বলল, এটা কোন ওয়ে? শেখার কোনো বয়স নেই আপু সোনা, এগুলো হলে আমার ডেইলি টাইপের ট্রিক্স, শিখে নাও, পরে কাজে লাগবে।
কথাটা বলে আয়াস নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নূর ঠোঁটটা মুছে পাশ ফিরে শুয়ে পড়ল। গায়ে একটা সবুজ রঙের পাঞ্জাবি পরে আছে আয়াস। চুলে জেল দিয়ে চুলটা সেট করে আর গায়ে একটা ফ্রেঞ্চ পারফিউম লাগাচ্ছে আয়াস। পাশে নূর চুল আঁচড়াতে আঁচড়াতে আয়াসের দিকে আর চোখে তাকাচ্ছে। আয়াসের এত রঙ্গভঙ্গিমায় সাজতে দেখে নূরের শরীর তীর তীর করে জ্বলে উঠল। তারপর চিরুনিটা ফেলে দিয়ে আয়াসের কাছে দিয়ে পাঞ্জাবিটা ধরে বলল, এত পারফিউম লাগালেন কেন? হ্যাঁ, মেয়ে পটান ঠান্ডা, পরকিয়া করবেন, বংশের ধারা বজায় রাখবেন? আমি তো চলছে না বুঝি। আয়াস ওর পাঞ্জাবির কলার থেকে নূরের হাতটা সরিয়ে বলল, আপু শোনা, নেক্সট টাইম এভাবে হুট করে আমার জামার কলার ধরে কথা বলার সাহস দেখাবে না। আই হেট ইট। আর কাজে যাচ্ছি, একটা অযথা কথা বাড়িও না। কথাটা বলে আয়াসে বেরিয়ে গেল। আয়াসের এমন হঠাৎ পরিবর্তনে নূর থ হয়ে গেল। কি বলবে বুঝছে না। আসলে মানুষটিকে বুঝে ওঠা মুশকিল। এই ভালো তো এই খারাপ। নূরের মনটা খারাপ হয়ে গেল। সন্ধ্যা নেমেছে অনেক আগেই, আর এখন আয়াস কোথায় যাবে নূর জানে না। আর এই গ্রামে ভর সন্ধ্যায় যাওয়ার মতো জায়গায় বা কোথায় আছে সেটাই নূর বুঝতে পারছে না। কথাটা ভেবে চুলটা হাত খোঁটা করে মাথায় ঘোমটা টেনে ঘর থেকে বেরোতেই একটা মেয়ে বেশ জোরে জোরে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন চলে গেল। নূর বেশ অবাক হলো, কারণ এটা তো সেই মেয়েটা যে দুপুরবেলায় ঘরটাতে খাবার নিয়ে গিয়েছিল। মেয়েটার দৌড়ানোর গতি বেশ। নূর ভাবলো যে ওর পিছু পিছু যাবে, যে মেয়েটা কোথায় যাচ্ছে। তাই মেয়েটার পিছু পিছু পা চালালো, কিন্তু এভাবে পা চালালেও ধরতে পারবে না। তাই নূরও মেয়েটার পিছু পিছু ছুটল। উকিল সাহেব বসে আছেন বাড়ির বড় হল ঘরে। তার সামনে বসে আছে আয়াস আর ওর মামা। ওর মামা গাল থেকে হাতটা নামিয়ে উকিলকে উদ্দেশ্য করে বলল, আমি আমার বাবার একমাত্র সন্তান, আর আমার বোন ছিল যে মারা গেছে প্রায় 4 বছর হলো। তাই তার বা তার কোনো পরিবারের কোনো দাবিদার আছে কিনা আমি জানতে চাই। কথাটা বলে আয়াসের দিকে তাকিয়ে বললেন, তোমার কি কিছু দাবি দেওয়ার আছে? আয়াস মুচকে এসে গাঢ় কণ্ঠে বলল, লুকিয়ে শিকার করে শেয়াল রাতের অন্ধকারে নিস্তব্ধে, আর বাঘ কখনো গোপনে শিকার করে না। সে বীরের মতোই সকলের সামনে শিকার করে। আর আমি সেই প্রকার কাপুরুষ নই যে কিনা অন্যের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করব। তাই আমার কোনো দাবি দাওয়া নেই। আয়াসের মামা তার হাতটা মুঠিবদ্ধ করলেন। তারপর বললেন, খালি হাতে এসেছ, তাহলে খালি হাতেই ফিরতে হবে, এটা মনে রেখো। আয়াস মুচকে হাসল। তারপর বলল, সবসময় যে অন্যের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে তা কোথাও লেখা নেই। খালি হাতে এসেছি ঠিকই, কিন্তু খালি হাতে ফিরবো নাকি হাত ভরে ফিরবো কে বলতে পারে। ওনাদের দুজনের কথা শুনে উকিল ঘাবড়ে গিয়ে বললেন, কোনো সমস্যা? আয়াস না বলে সেখান থেকে উঠে চলে এলো। আয়াসের মামু আয়াসের যাওয়ার পানে চেয়ে রইলেন। নূর ছুটছে সেই মেয়েটার পেছনে। জানে না যে মেয়েটা ঠিক কোথায় যাচ্ছে। মেয়েটা যেন তার পায়ের পদধ্বনির সাথে সাথে আরও কোনো একটা বাড়তি পদধ্বনি শুনে থেমে গেল। তারপর হঠাৎ থেমে যেতেই নূরও থেমে গেল। চারিদিকে পিনপত নীরবতা, আর অন্ধকারের মাঝে দেয়ালে দেয়ালে মশাল জ্বলছে। আগুনের হলুদ আভায় নূরের মুখটা ঘেমে নিয়ে একাকার। মেয়েটার চোখ দিয়ে জল টুপিয়ে টুপিয়ে পড়ছে। সে যে কাঁদছে এটা তারই বহিঃপ্রকাশ। নূর চমকে গেল। ও ধরা খেয়ে গেছে। সত্যি তো, ধরা খাওয়ার মতোই কাজ করেছে নূর। একটা মানুষ যখন দ্রুত গতিতে দৌড়ায় আর তার পিছন পিছন আর একটা মানুষও যদি সমান তালে দৌড়াতে থাকে, তাও এত নিস্তব্ধতার মধ্যে, তাহলে এটা বোঝা খুবই সহজ একটা মানুষের জন্য যে তার পিছনে কেউ দৌড়াচ্ছে। তেমনি তার ক্ষেত্রেও ঘটনাটির ব্যতিক্রম হলো না। মেয়েটা নূরের দিকে তাকিয়ে আছে অশ্রুমাখা এক ভয়ঙ্কর দৃষ্টিতে। নূর মেয়েটার চোখের দিকে তাকিয়ে দুকদম পিছিয়ে গেল। হাতে নাতে ধরা খেয়েছেও। ইচ্ছে করছে পালাতে। এটা যদি স্বপ্ন হতো তাহলে নূর প্রাণপণে চেষ্টা করতে পালানোর। কিন্তু এটা যে স্বপ্ন না, এটা হলো বাস্তবতা। আর বাস্তবতা তেতো হলেও তাকে মানিয়ে নেওয়াটা ভীষণ কঠিন। আর তার থেকে দূরে পালিয়ে পালিয়ে বেড়ানোটা হলো আলাদিনের প্রদীপে হাত ঘষে কিছু চাওয়ার মতো। অর্থাৎ বাস্তবকে পিছু ছাড়ানো দুষ্কর। নূর দুকদম পিছিয়ে গেল। শাড়ির আঁচলটা টেনে গলার ঘাম মুছতেই সেই আতপৌড়ে শাড়ি পরা মেয়েটা একটু রাশ ভারী করে বলল, কি চাই তোমার? কি কারণে এসেছো এখানে? আর আমার পিছুই বা নিচ্ছ কেন?
নূর এদিক ওদিক চেয়েও চাইতে পারছে না, সাহসে কুলাচ্ছে না। নূর একটু ফিসেল কণ্ঠে আমতা আমতা করতে মেয়েটা গলা ছেড়ে হুঙ্কার দিয়ে বলল, যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও, আর কখনো এখানে আসবে না। আর না এইগুলো সীমা অতিক্রম করবে, অন্যথায় নিজের বিপদ নিজেই টেনে আনবে, নয়তো। নূর ভয়ে কুকড়ে গেল। কাপা কাপা কণ্ঠে কিছু বলতে চাইলে মেয়েটা আবার বলল, বলেছি না যাও। নূরের শরীর কেঁপে উঠল, শরীরের লোমগুলো শিউরে উঠল, ঠোঁট কাঁপছে। জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে অনেক কিছু, কিন্তু চাইলেও কিছু করতে পারবে না, কারণ ইতিমধ্যেই দ্রুত সেই স্থান পরিত্যাগ করার নির্দেশ পেয়েছে। নূর এক পা করে পিছিয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ দৌড়ে চলে গেল সেখান থেকে। অন্ধকার বারান্দার গলিটা পার করতেই নূর হাঁপাতে লাগলো আর বড় বড় শ্বাস নিতে লাগলো। কানে বাজছে সেই মেয়েটার পদধ্বনি। নূর আড়াল থেকে উঁকি মেরে দেখতেই দেখলো মেয়েটা আগের ন্যায় ছুটছে, যেন কিছু একটা হারিয়ে যাওয়ার পথে। নূর বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, হাজারো ভাবনা চিন্তা মনের মাঝে কড়া নাড়ছে। এক মুহূর্তে যেন সব কঠিন কঠিন আর রহস্যের বেড়া জালে ঘেরা উত্তরগুলো পেতে ইচ্ছে করছে ভীষণ। চোখ বন্ধ করলো নূর, বুক দুরু দুরু করছে এখনো। কিছুক্ষণ আগের ঘটনাটা ভাবলেই শিউরে উঠছে আর শরীর কাঁপছে। বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হবে না জেনে ঘরের দিকে পা বাড়ালো। তাছাড়া মেয়েটা যদি ফিরে আসার সময় আবার নূরকে সেখানে দেখে, তাহলে লোক জড়ো করে কি কেচ্ছা কেলেঙ্কারি টেনে করবে, সেই ভয়ে সেখানে আর দাঁড়াতে ইচ্ছা করলো না। নিজেও খানিকটা দৌড়ে ঘরে এলো। আসার আগে মেজ মামির ছোট বউকে পাশ কাটিয়ে এসেছে। নূরের দৌড়ানোর গতিতে উনি নূরকে আর কিছু জিজ্ঞাসা করে ওঠার সময় পায়নি। নূর ঘরে এসে দরজা দিল। এক এক সময়ে নতুন করে এক একটা বিপদের মুখে পড়ছেও, যদিও বিপদটা নিজে ঘাড়ে করে নিয়েছে নূর। উনি এখন ডাকলেও দরজা খুলবে না নূর, কারণ উত্তর দেওয়ার মতো কোনো ভালো যুক্তি ওর কাছে নেই। থাকলেও নূরের কথা বলার ভঙ্গি শুনে ঠিক ধরে ফেলবে যে মিথ্যা বলছে, কারণ নূর মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে গেলেই ওর গলার স্বর কাঁপে, শরীরে একরাশ নার্ভাসনেসে ভরে যায়। কথাটা ভেবে দরজাটা হালকা করে ঠেলে দিয়ে বিছানায় এসে জড়সড় হয়ে শুয়ে পড়ল। আর যাই হোক, এই বাড়ির বউরা কারোর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো আর মনে করতে লাগলো পুরনো সব কথা। আপাতত আশের সব ভাবনা চিন্তার কোনো অংশই নূরের মগজে নেই। হঠাৎ করে দরজার খট করে খোলার আওয়াজ হতে নূর চোখ মুখ খেসে আরও জড়সড় হলো। হয়তো ছোট বউ এখন জিজ্ঞাসাবাদ করতে এসেছে, তাই নূর ঘুমানোর ভান করলো। হঠাৎ চারিদিকে আবার নিস্তব্ধতায় সে যেতে নূর চোখ খুলবে কি ভাবলো, সেই সময় পেট থেকে শাড়ির আঁচলটা সরিয়ে অপর একটা হাত ওর হাতকে স্পর্শ করে ঘাড়ে এসে নামতে নূর একটু থিত হলো। ঠোঁটের স্পর্শগুলো গলায়, ঘাড়ে আর গালে এসে পড়তেই বুঝতে বিন্দুমাত্র দ্বিধা হলো না, বুঝতে যে আয়াস এসেছে। আয়াসের ঠোঁটের স্পর্শগুলোর সাথে সাথে কোমরে আর পেটে হাতের স্পর্শগুলো বাড়তে লাগলো। নূর হালকা চোখ খুলে বেশ নরম কণ্ঠে বলল, সরে যান, কাছে আসবেন না। কিন্তু আয়াস কখনোই নূরকে পরোয়া করেনি, তাই আজও কোনো কথা গায়ে না মেখে নূরকে সোজা করে শোয়াতে নূর চোখ খুলল। শাড়ির আঁচলটা শরীর থেকে আরও বেশি সরাতে গেলেই নূর বলে উঠল, আপনার যখন আবার মন মেজাজ ঠিক হবে, যখন মনে হবে যে আমিও একটু ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, তখন না হয় কাছে আসবেন। এই কখনো মেঘ কখনো রোদ্দুরের মতো লুকোচুরি খেলা আমার সবসময় ভালো লাগে না, বড্ড একঘেয়েমি চলে এসছে। সামান্য অভিমান মিশ্রিত কণ্ঠে বলল নূর, কারণ কিছুক্ষণ আগে আয়াস ওর প্রতি আচমকা যে ব্যবহারগুলো করে গেছে সেগুলো নূরের কাম্য না, তাই এক্ষেত্রে নূরের কথাটা বলাটা জায়েজ। কথাটা শোনার পর আয়াস বেশ কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল। নূরের চোখের দিকে তাকিয়ে আয়াস কি ভেবেছে নূর জানে না, বা ওর কথাগুলো আয়াসের মনে গিয়ে আঘাত করেছে কি তাও জানে না। কিন্তু হঠাৎ আয়াস নূরের ঠোঁটের দিকে এগোতে গেলে নূর অবাক হলো। তবে তৎক্ষণাৎই কারোর ভাঙা কণ্ঠে কান্নার তীব্র আওয়াজ শুনে নূর আয়াসকে ধাক্কা মারল। আয়াস দূরে ছিটকে গেল। নূর উঠে বসতে দেখলো আয়াস ওর দিকে বেশ রাগি চোখে তাকিয়ে আছে।
আয়াসের দৃষ্টি উপেক্ষা করে নিচের দিকে তাকাতেই আয়াস রুম থেকে বেরিয়ে গেল। নূর মনে মনে একটু কষ্ট পেল এটা ভেবে যে আয়াসকেও আচমকা ধাক্কা মারল, তাতে আয়াস কি না কি ভাববে ওকে। শাড়ির আঁচলটা ঠিক করে বিছানা থেকে নেমে ঘোমটা টেনে নিল নূর। বাইরে যাবে, কারণ বাইরে থেকে কান্নার আওয়াজটা ক্রমশ গাঢ় হয়ে আসছে। প্রথমে একজন কাঁদছিল, কিন্তু এখন বেশ কয়েকজনের কান্নার আওয়াজ আসছে। নূর ঘরের বাইরে আসতে দেখলো বাড়ির বউ সহ কাজের লোকেরা ছুটছে। নূর ওদের মাঝের একজন বাড়ির বউকে জিজ্ঞাসা করলো। ছোট মামির বড় বউ খানিকটা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বড় মা একটু আগে মারা গেছে। মানুষটা খুব হবে এত তাড়াতাড়ি যে তিনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন তা ভাবিনি। কথাটা শোনা মাত্রই নূরের পা দুটো যেন থেমে গেল সামনের দিকে, আর এগোতে চাইল না। নূর রীতিমতো স্তব্ধ। এমন একটা খবর শোনার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না। সবাই নূরের পাশ কাটিয়ে ছুটছে। নূরের চোখের কোণে অজান্তে জল জমে এলো। যে মানুষটাকে দেখেনি তার প্রতি অদ্ভুত এক চাপা কষ্ট জমা হয়ে এলো। নূরও এবার সবার সাথে পা চালিয়ে হাঁটল। যেই ঘরটার সামনে মানুষজন জড় হয়ে আছে সেই ঘরটাতে তো সেই বউটা দুপুরবেলা খাবার নিয়ে গিয়েছিল, আর সেই তো কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে কোথাও যাচ্ছিল। তাহলে আমি যাকে এতক্ষণ মানসিক রোগী ভাবছিলাম তিনি আর কেউ নন, বড় মামি। কথাটা ভাবতেই যেন নূর কেঁপে উঠল। কোনো কিছুই মিলছে না, সব কিছু গড়মিল। মানুষের ভিড় কাটিয়ে নূর তার মুখটা দেখার চেষ্টা করলো। তার মুখটা রুগ্ন, চোখের কোণে কালি, শরীরের গঠনও ভেঙে গেছে, মাথার চুল এলোমেলো, পরনে ময়লা একটা শাড়ি। যৌবনকালে তিনি যে বেশ রূপবতী একজন ছিলেন তা তার মুখের গঠন দেখলেই বোঝা যায়। খুব বেশি বয়স তো তার না, মাত্র 47। তাই তার মুখটা এক পলক দেখে এত কিছু কল্পনা করতে নূরের অসুবিধা হলো না। সেই বউটাও ওখানে বসে কাঁদছে। তাহলে হয়তো তিনি আগে বুঝতে পেরেছিলেন যে উনি আর বাঁচবেন না, হয়তো অবস্থা খারাপ, তাই হয়তো তাকে শেষবারের মতো বাঁচানোর জন্য কাউকে ডাকতে গেছিলেন। কিন্তু সবার থেকে বেশি তিনি কাঁদছেন। তার এত কান্নার কারণটা কি? কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছে নূর। ওনার মতো একজন রূপবতী বউ থাকতেও আয়েশের মামার এতগুলো বিয়ে করার প্রয়োজনীয়তা আয়েশের বলার আগে অবধি নূর একরকমভাবে নিজের মনকে বুঝিয়েছিল, কিন্তু এখন যার মন মানছে না। বেশ পা চালিয়ে ঘরে এলো নূর। ফোনটা হাতে নিয়ে ফোন করলো ইফার কাছে। ইফার বদলে ফোনটা ধরলো আয়েশের খালামণি, মানে ইফার মা। ফোনটা ধরতেই নূর বলল, হ্যালো ইফা, শুনছো? এটুকু কথা শুনতেই ইফার মা বললেন, আরে বৌমা, আমি খালামণি। ইফা এখানে নেই, তাই আমি ফোনটা ধরলাম। কিছু বলতে ইফাকে? খালামণি, তোমার বড় ভাবি মারা গেছেন কিছুক্ষণ আগে। তুমি বাবাকে খবরটা দিও আর তাড়াতাড়ি চলে এসো। নূরের কথাটা শুনে উনি অবাক হয়ে বললেন, আরে বৌমা, কি বলছো এটা? আমার ভাবি আসবে কোথা থেকে? আমার তো কোনো ভাইই নেই। কথাটা শুনে নূর বিরাট একটা ঝটকা খেল। কি বলছেন উনি এসব? নূর একটু না অনেকটাই অবাক হয়ে বলল, খালামণি, তোমার বড় ভাবি মারা গেছেন আর তুমি বলছো যে তোমার ভাবি নেই? উনি এবার কিছু একটা ভেবে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, আছে তো। আমার ভাবি আছে, বড় ভাবি মারা গেছেন। আমার একটাই ভাবি, আর এত তাড়াতাড়ি মারা যাবে ভাবিনি। কথাটা বেশ ভাঙা গলায় বললেন উনি। নূর শুনে খুব অবাক হলো। উনি কি আদৌ সত্যি বলছেন? কিন্তু ওনার কথা শুনে তা তো মনে হচ্ছে না। আর একটাই ভাবি মাত্র? তাহলে আয়েশের মামার তো 4টে বিয়ে। উনি কি জানেন না? কথাগুলো নূরের মাথায় আসলো। তারপর বলল, হ্যাঁ, তোমার ভাবি। তোমরা তাড়াতাড়ি এসো, কথাটা বলে রেখে দিল নূর। আর উনি কেনই বা বললেন ওনার একটাই ভাবি? তাহলে কি উনি আয়েশের খালামণি নন? এর পেছনে কি কোনো বড় একটা সত্য লুকিয়ে আছে? কথাগুলো ভাবতেই নূরের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তবে ও সব কিছু আয়েশা থেকে জেনেই ছাড়বে, আজ না হয় অন্যদিন। আসল সত্যিটা কি? আয়েশ রুমে ঢুকতেই নূর আয়েশের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। নূর কিছু বলছে না দেখে আয়েশ নূরের পাশে বসে বলল, খালামণিকে ফোন করে খবর দিয়েছ আপোষণা? নূর কিছু বলছে না, এখন আগের মতোই আয়েশের দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। আজ আর ঠিক করে কথা বলার মন মানসিকতা নেই। ওদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো নূর জানে না। আজও সবটা জানার প্রয়োজন।
আয়াস এবার খানিকটা গাঢ় কণ্ঠে বলল। কি হয়েছে, কিছু বলছো না যে? নূর আর চুপ করে থাকতে পারল না, ঝাঁঝালো কণ্ঠে বলল। কিসের খালামণি আপনার উনি? হ্যাঁ, উনি তো আপনার নিজের খালামণি নন। তাহলে কিসের এত অভিনয় আপনাদের? আমি একটা বাইরের মেয়ে, আর আমার সামনে কিসের এত আত্মগোপনের প্রয়োজনীয়তা আপনাদের, বলুন তো? আয়াস নূরের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে ফেলল। নূর কোঁচকানো চোখে আয়াসের দিকে তাকিয়ে রইল। আয়াস বলল। এই না হলে আমার বউ? নূর আগের তুলনায় আরো রেগে গিয়ে বলল। অযথা ছলনা করা কথাবার্তা বলে আজ আপনি আমাকে ভোলাতে পারবেন না। হয় আপনি আজ সব বলবেন, না হলে আমি। কথাটুকু শোনার পর আয়াস বলল। না হলে তুমি কি কি করবে আপু সোনা? তাহলে আমি আপনাকে ছেড়ে চলে যাব। আর যাই হোক, কখনো এভাবে একটা সংসার হয় না। আয়াস নূরের গালে স্লাইড করতে করতে বলল। এত সাহস তোমার আছে আপু সোনা? নূর এবার আয়াসের হাতটা ঝাড়ি মেরে বলল। সাহস তৈরি করে নিতে আর কতক্ষণ? নূর আবারও বলে উঠল। শেষবারের মতো বলছি, আপনি কি বলবেন না কি না? আয়াস চুপ করে রইল, আর মুসকে মুসকে হাসলো দেখে নূর রাগে তীর তীর করে উঠল। বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই আয়াস নূরের হাতটা ধরে ফেলল। নূর হাত ছাড়াতে গিয়েও পারল না। এবার রেগে গিয়ে বলল। হাত ছাড়ুন, না হলে খারাপ হবে। আপনাকে এতদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজ থেকে তা হয়তো আর সম্ভব না। কারণ পুরো মিথ্যার জগতে থেকে নিজেকে ঢেকে রাখা আমার পক্ষে সম্ভব না, আর আমি পারবো না। আয়াস নূরের হাতটা ছেড়ে বলল। আজকে আমরা সেই রাজকুমারীকে খুঁজবো আপু সোনা, তারপর সবটা জানাবো তোমাকে। নূর চমকে গেল, অবাক হয়ে বলল। মারিটা কি? মজা করছেন আমার সাথে? রাজকুমারী যে কল্পনাতে, তাকে এখন ভুল প্রমাণিত করতে চাইছেন? চলো তাহলে কল্পনাটাকেই না হয় বাস্তব করার চেষ্টা করি, তাতে ক্ষতি কি? এতে যদি রাজকুমারী ফিরে আসে? নূর কিছু বুঝল না, তবুও আয়াস কথাটা যখন বলেছে এমনি এমনি নিশ্চয়ই বলেনি, সেটা ভেবে নূর আয়াসের কথাটা বিশ্বাস করে বলল। কোথায় আছে সেই রাজকুমারী? আর সেই বা আপনার কি হয়? আর তাকে কোথায় পাবো? আয়াস পাঞ্জাবির হাতাটা ভাঁজ করে বলল। এই জমিদার বাড়ির কোনো গোপন কক্ষেই আছে সে, আর তাকে খুঁজতে আমাকে সাহায্য করবে তুমি। কখন কিভাবে কি করতে হবে আমি সব তোমাকে জানাবো। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর থ হয়ে রইল। তাহলে কি ওর স্বপ্নটাও সত্যি? এই রাজকুমারী সেই রাজকুমারীর স্বামীর পরকীয়া, সেই অন্ধ মানবী সবই কি সত্যি? কথাটা ভাবতেই নূর কেঁপে উঠল। তবে ওর কাছে সবচেয়ে যে বড় প্রশ্নটা থেকে যায় তা হলো আয়াসের সাথে তার সম্পর্ক কি, কে সে, আর নূরই বা তাকে সাহায্য করবে কিভাবে? কথাগুলো একত্রে মাথার ভিতর অদ্ভুত রকম একটা চাপ সৃষ্টি করছে। পাগল পাগল লাগছে নূরের নিজেকে। চারিদিকে কান্নার রেশ কেটে ওঠেনি এখনো, সবাই কেঁদেই চলেছে। নূর দূর থেকে সেই বউটাকে দেখছে, কিভাবে মাটিতে লুটিয়ে পড়েছে সে। তাকে দেখে নূরের চোখে জল চলে এলো। মেয়েটাও হয়তো শেষ পর্যন্ত ওনাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। নূরের পাশে দাঁড়িয়ে রয়েছে ইফার মা, আর তেহরাত সাহেব দূরের একটা চেয়ারে একা একা বসে আছেন। মুখ দেখে তার মনের অবস্থা বোঝার উপায় নেই। নূর একবার ওনার দিক থেকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নূর এবার পাশ ফিরে তাকাতেই ইফার মায়ের সাথে চোখাচোখি হলো। উনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। ওনাকে দেখে নূরের মাঝেও সুপ্ত রাগ জেগে উঠল। উনিও এতদিন ধরে মিথ্যা বলে এসেছেন ওকে, এমনকি ইফাও। সবার প্রতি ভীষণভাবে বিরক্ত নূর। নূর ওখান থেকে চলে আসতে গেলেই ইফার মা বললেন। কোথায় যাচ্ছ? নূর বেশ কিছুক্ষণ থেমে বলল। একটু রুমে যাচ্ছি, শরীরটা অসুস্থ লাগছে, ভীষণ অস্বস্তি হচ্ছে, বমিও লাগছে খুব। আমি যাই তোমার সাথে? না, তার দরকার হবে না, আমি একাই পারবো। কথাটা বলে নূর খানিকটা দ্রুত পায়ে হাঁটল। হ্যাঁ, সত্যি বমি পাচ্ছে ওর। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ শরীরটা অসুস্থ হয়ে গেল। কল ঘরে যেতে না যেতেই বমি করে ফেলল। শরীরটা ভীষণ রকম ক্লান্ত। সারা বাড়ি জুড়ে মানুষজন ভর্তি, দম বন্ধ করা পরিবেশ। নূর চোখ মুখ ধুয়ে ঘরে যেতেই আয়াস হাত ধরে টানতেই নূরের ক্লান্ত শরীর আর টাল সামাল দিতে পারল না। একটু হুমড়ি খেয়ে পড়ল আয়াসের ওপর। আয়াস হয়তো ব্যস্ততার মাঝে ছিল, তাই খেয়াল করতে পারেনি যে নূর অসুস্থ। আয়াস নূরকে ধরে ফেলল, তারপর অনেক ব্যস্ততার সাথে বলল। শোনো আপু সোনা, সামনে একটা বিরাট সুযোগ আসছে, হাতছাড়া করলে আর হয়তো সেই সুযোগ পাবো না।
কাজটা তোমাকেই করতে হবে। নূর দুর্বল অনুভব করলেও আয়াসের মুখ দেখে খানিকটা শক্তি পেল। তার উপর আয়াস ওকে একটা কাজ দিয়েছে, সেটাও ঠিকঠাক করে হবে। ও জানতে চায় কে সেই রাজকুমারী আর কে হয় সে আয়াসের। তারপর রাজকুমারীর বোনের কাহিনী সে জানতে চায়। নূর একটু তাজা কণ্ঠে বলল, বলুন কি করতে হবে। আয়াস এদিক ওদিক তাকিয়ে হঠাৎ নূরকে বুকে টেনে নিল। নূর তো অবাক, তবুও কিছু বলল না। আয়াসের বুকে এক প্রকার প্রশান্ত অনুভব করছে। আয়াস এবার নূরের কানে ফিসফিসিয়ে বলল, শোনো আপু সোনা, আর কিছুক্ষণ পর বড় মামির দাফনের কাজ শুরু হবে। তখন তুমি সেই বউটার কাছে যাবে যে ওনার খেয়াল রাখতো। তারপর তাকে জিজ্ঞাসা করবে যে প্রিয়ন্তী মোস্তফা কোথায়। কথাটা শুনে নূর অবাক হলো না, কারণ নূর আয়াসের মায়ের নাম এখনো জানে না। নূর অবাক হয়ে বলল, আমি জিজ্ঞাসা করলে কি উনি এত সহজে বলে দেবেন? আয়াস অনেক ভরসা নিয়ে বলল, হ্যাঁ বলবে, কারণ একমাত্র সেই জানে যে রাজকুমারী কোথায়। নূর এবার আয়াসকে ছেড়ে বলল, আপনি কি করে শিওর হচ্ছেন যে উনি এত সহজে সব বলবেন? আয়াস নূরের গালে হাত রেখে বলল, সে বলবে, বলতে বাধ্য। তুমি শুধু তাকে বলবে যে বড় মামিকে কে মেরেছে সেটা তুমি জানো, আর সে যদি বলে তাহলে তুমি প্রমাণ সহ জানাবে যে কে তাকে মেরেছে। নূরের সারা শরীর শিউরে উঠল। কেঁপে উঠে বললেন, কি বলছেন এসব? ওনাকে খুন করা হয়েছে? কে করেছে? কেন করেছে? আয়াস নূরের কপালে ভালোবাসার পরশেকে বলল, এখন এত কিছু জানতে চেও না আপু সোনা, এখন আমি বলতে পারবো না, পরে সবটুকু বলবো তোমাকে। কিন্তু আমি তো জানি না যে কে খুন করেছে, তাহলে ওনাকে কি বলবো? তুমি না জানলেও বলবে যে জানো, আর তাকে রীতিমতো তুমি বাধ্য করবে বলতে যে প্রিয়ন্তী মুস্তফা কোথায় সেটা বলতে, বুঝলে? নূর মাথা নাড়ালো, সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। নূর আবার বলল, কিন্তু আমি তো সত্যিই কিছু জানি না। আয়াস বেরিয়ে যেতে যেতে বলল, আপু সোনা, নূর তাকিয়ে বলল, বলুন। আয়াস ওর বুকে হাত রেখে বলল, না বললেও কিন্তু ভালোবাসি। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর স্তব্ধ হয়ে গেল। ও কি ঠিক শুনেছে? আয়াস ওকে ভালোবাসি বলেছে? বড় মামির দাফনের কাজ শেষ হয়েছে, ওনাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির মহিলারা বলতে গেলে সব একই জায়গায়। নূরের শরীরটা ক্লান্ত লাগছে, তবুও নূর গেল ওই বউটাকে খুঁজতে লাগলো। এত ভিড়ের মানুষের মধ্যে বউটাকে কোথায় খুঁজে পাবে ও বুঝতে পারছে না। যেখানে এতক্ষণ সে বউটা এসে বসেছিল ওখানেও এ নেই। এত বড় বাড়িতে ঠিক কোথায় খুঁজবে ওনাকে বুঝতে পারছে না নূর। তারপর হঠাৎ মাথায় এলো যে এখনও তো এই ঘরটাতে খোঁজাই হলো না যেখানে বড় মামিকে রাখা হতো। নূর একটু তাড়াতাড়ি সেদিকে গেল, যদি ওখানে থাকে। রাত পেরোলে এই সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার কথা, কিন্তু এমন পরিস্থিতিতেও এই কার্যপদ্ধতি চলবে কি নূর জানে না। তবুও এই বাড়ির লোকেরা বড় মামিকে নিয়ে যতটা উদাসীন ছিল তাতে মনে হয় না যে এতে তাদের কোনো যায় আসে, বরং তারা হয়তো ভাববে যে তাদের ঘাড় থেকে একটা আপদ বিদায় হলো। একমাত্র ছোট মামিকে ছাড়া আর ছোট মামির বড় বউকে ছাড়া নূর কাউকে কাঁদতে দেখেনি। নূর খানিকটা দৌড়েই সেখানে গেল। শরীরের আপাতত অবস্থা কি তার কোনো খেয়াল করছে না। এখন রাত এখন 9টা মতো বাজে। নূর দৌড়ে হুড়মুড়িয়ে ঢুকলো সেই ঘরে। আচমকায় দরজাটা খুলে ঘরে ঢোকায় ঘরের মধ্যে থাকা মেয়েটা চমকে উঠল। নূর সেখানে মেয়েটাকে দেখে আকাশের চাঁদ খুঁজে পেল যেন। মেয়েটা এক প্রকার চমকে উঠল। মেয়েটা কিছু একটা করছিল আর তখনই নূর এলো, কিন্তু সে কি করছিল তা নূর বুঝতে পারেনি। নূরকে দেখে মেয়েটি বলল, তুমি এখানে কি করছো? তুমি এখানে যাও এখান থেকে। মেয়েটির গলার আওয়াজ আর চোখ মুখের অবস্থা দেখে নূর ভয় পেল, কিন্তু ভয় পেলে যে চলবে না, তাই সাহস নিয়ে বলল, আমি জানি বড় মামি কি করে মারা গেছেন আর কিভাবে খুন হয়েছেন, তাও জানি। মেয়েটা আবার পাগলের মতো করে বলল, তুমি কি করে জানলে? আর হঠাৎ এই কথা বলছো, তোমার উদ্দেশ্য কি? নূর অন্য দিনের মতো ভয় পেয়ে ঘাবড়ে গেল না, বেশ সাহসের সাথেই বলল, হ্যাঁ অবশ্যই আমার উদ্দেশ্য আছে, কিন্তু আমি বলবো একটা শর্তে। আমি জানতাম তোমার কোনো স্বার্থ আছে। নূর ঢোক গিলে বলল। হুম। কথাটা শোনা মাত্রই মেয়েটা হো হো করে হেসে উঠল, তারপর বলল, কি প্রিয়ন্তী মুস্তফাকে খুঁজতে এসেছো বুঝি? নূর কথাটা শুনে চমকে গেল। ভয় আর তার কথা বলার ধরনে খানিকটা পিছিয়ে গেল।
মেয়েটার চাহনি অদ্ভুত লাগছে নূরের কাছে, তবুও সাহস নিয়ে বলল, ঠিক ধরেছ তুমি, আমি ওনাকেই খুঁজতে এসেছি। কোথায় উনি? উনি তখন ঘর কাঁপানো একটা হাসি দিয়ে বললেন, তুমি জানো আমি কে? ওনার বলার ধরন দেখে নূর একটু ভয় পেয়ে গেল। তারপর বলল, কে আপনি? আমি এই বাড়ির বড় বউ, যে মারা গেছেন তার বড় ছেলের বড় বউ। কিন্তু এই বাড়িতে আমার কোনো পরিচিতি নেই। কেন জানো? নূর চমকে গেল ওনার কথা শুনে। তারপর বলল, কেন? শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য। নূর বুঝতে পারছে না কিছুই, তাই অবুঝের মতো বলল। মানে কি বলছেন বুঝতে পারছি না। উনি অবাক হয়ে তাকিয়ে বললেন, কথা বলার ভাব দেখে তো মনে হচ্ছে না যে ভাজা মাছটা উল্টে খেতে পারো না। প্রিয়ন্তী মোস্তফাকে খুঁজতে এসেছো আর এটা প্রমাণ করছো যে কিছু জানো না। হাস্যকর না বিষয়টা? নূর অবাক হয়ে বলল, আমি সত্যি কিছু জানি না, কাইন্ডলি যদি বুঝিয়ে বলেন। উনি এবার নূরের মুখের দিকে বেশ কিছুক্ষণ চাওয়াচাই করে বলল, তুমি সত্যি কিছু জানো না? আমার শাশুড়ি, তিনি বেশ কয়েক বছর আগে তোমার শ্বশুর তেহেরাতের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। তা একদিন জানাজানি হয়, যেদিন এইবারের ছোট মেয়ে পালিয়ে যায় সেদিন। তারপর থেকে অনেক মানসিক অত্যাচার করা হতো আমার শাশুড়িকে। আমার শ্বশুর তার প্রতি বিমুখ হলেন, দূরে সরিয়ে দিলেন তাকে। এরপর অনেকগুলো বিয়ে করেন, যেটা উনি সহ্য করতে না পেরে দিন দিন মানসিক চাপে পড়েন। তারপর হঠাৎ একদিন ভীষণ রকমের অসুস্থ হয়ে যান তিনি। বেশ পাগলের মতো আচরণ করেন। যখন এই বাড়ির নতুন বউরা কথাটা জানতে পারলো, তারাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি এই বাড়ির বড় বউ হয়ে আসি। তারপর আমার সাথে ওরা কাজের লোকের মতো ব্যবহার করত। এদিকে আসল কারণটা আমি জানতাম না। তারপর একদিন আমার স্বামী সবটা আমাকে বলেন, আর তারপর আমি ওনাদের দেখাশোনা করি। কথাটা বলে থেমে যেতে নূর থ হয়ে দাঁড়িয়ে রইল। এগুলো কি শুনছে ও? এখন সবটা ওর কাছে জলের মতো পরিষ্কার। তার মানে আয়েশের বলা কথাগুলো ঠিক। রাজকুমারী আর কেউ না, ওর শাশুড়ি, মানে আয়েশের মা। নূর শিউরে উঠল। নিজের শ্বশুরের প্রতি রাগটাও হলো তীব্র, তবু নিজেকে সামলে বলল, তাহলে আপনি প্রিয়ন্তী মোস্তফার খোঁজ পেলেন কিভাবে? বারে, আমি জানবো না? আমার স্বামী তো এতকাল ওনার দেখাশোনা করে আসছে। তাকে অন্ধ অব্দি করে দেওয়া হয়েছে। প্রায় কয়েক বছর হয়ে গেল। তার হিসাব নেই যে ওনার সাথে আমার কথা পাশাপাশি বসে হয় না। চোখে চোখ রেখে ভালোবাসি বলতে পারি না। প্রথমে তো বাধ্য হয়ে মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আর পারবো না। শুধুমাত্র এই বাড়িতে অধিকার পাওয়ার লোভ দেখিয়ে ওরা আমাদেরকে দিয়ে এত কিছু করিয়েছে। এতদিন সহ্য করেছি, কিন্তু এখন আর না। ওরা আমাকেও বাঁচতে দেবে না, একে একে আমাদের সবাইকে শেষ করে দেবে, আর আমি তা হতে দেব না। তাই আমি তোমাকে প্রিয়ন্তী মুস্তফার কাছে পৌঁছে দেব, কারণ এরপর ওরা ওনাকে আর আমার স্বামীকে শেষ করে দেবে। আমি সব হারিয়েছি, আর নিজের স্বামীকে হারাতে পারবো না। তাড়াতাড়ি চলো, আর বেশিক্ষণ সময় নেই আমাদের হাতে। নূর এত কিছু শুনে অবাক হলো। হচ্ছে কি এগুলো? কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসছে। এই বাড়ির প্রতিটা মানুষ মুখোশধারী। নূর কাপা কণ্ঠে বলল, কোথায় পাবো ওনাকে? বউটা বলল, আমার সাথে এসো। নূর চুপ করে রইল। হঠাৎ করে বউটা মাটিতে বসে পড়ে বিছানা পেতে রাখা মাদুর আর তোষকটা সরিয়ে দিল। সরিয়ে দিতেই সেই জায়গাটা জুড়ে কাঠের একটা ঢাকনা মতো দেখতে পেল। তারপর মেয়েটা তার কোমর থেকে একটা চাবি খুলে সেই ঢাকনাটা খুলতে দেখতে পেল সেখান থেকে আলোর ছটা বেরিয়ে আসছে। নূর দু কদম পিছিয়ে গেল। এত কিছু! তারপর ওই মেয়েটা নূরের দিকে তাকিয়ে বলল, আসো আমার সাথে। কথাটা বলে উনি নামতে লাগলো। নূর সেই সুড়ঙ্গের দিকে তাকালো। কত সিঁড়ি সেখানে, আর মাঝে মাঝে আগুন জ্বালানো আছে। মেয়েটা কি তাড়াতাড়ি নামছে, আর নূর ভয়ে ভয়ে ধীরে ধীরে নামছে। হঠাৎ সিঁড়িটা একটা জায়গায় এসে শেষ হতে দেখলো একটা বিরাট জায়গা, আর তার মাঝে জেলের মতো লোহা দিয়ে ঘেরা অঞ্চল। সেখানে বসে আছেন সেই রাজকুমারী, যার গল্প নূর এতদিন শুনেছে।
আর আজ তাকে প্রথম দেখছে। চেহারার সে জৌলুস আর নেই, মুখে বলি রেখা, চোখের নিচে কালি বিধ্বস্ত অবস্থা। তার পাশে একটা লোক বসে আছে, তার হাত ধরে সেই বউটা কাঁদছে। নূরের গলা ধরে এলো। সবকিছু মিলেমিশে একটা আবেগ ঘন মুহূর্ত। নূর প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে, উনিও নূরের দিকে তাকিয়ে আছে। মুখে আছে ক্ষীণ হাসি। নূর ধীর পায়ে এগোলো তার দিকে। নূরকে এগোতে দেখে উনিও উঠে দাঁড়ালেন। লোহার বেড়িগুলো ধরে আছেন, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। হঠাৎ বউটা তার স্বামীর হাত ধরে দাঁড় করিয়ে বলল, ফুপি, এটা আপনার বৌমা, আয়েশের বউ। ওনার চোখ দিয়ে জল গড়াচ্ছে, হাত দিয়ে মুছে নিলেন। কথা বলার শক্তি পাচ্ছে না। নূরের চোখ দিয়েও আবেগে জল গড়ালো। হঠাৎই কারো পায়ের খটখট আওয়াজ শুনে ওরা সবাই ভয় পেয়ে গেল। বউটা ভয় পেয়ে বলল, খুব বড় ভুল হয়ে গেছে, আসার সময় দরজাটা দিয়ে আসা হয়নি, তাহলে আমরা কি ধরা খেয়ে গেলাম? ওরা সবাই অনেক ভয় পেয়ে গেল। হঠাৎ সিঁড়ি বেয়ে গটগট করে নেমে এলো আয়াস। আয়াসকে দেখে ওরা চমকে গেল। বহু বছর পর নিজের ছেলেকে দেখে উনি স্তব্ধ হয়ে গেলেন। অপরদিকে আয়াসের চোখ থেকে জল গড়াচ্ছে। এই প্রথম নূর আয়াসকে কাঁদতে দেখল। আয়াসের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। প্রিয়ন্তী মোস্তাফার চোখ থেকেও ঝরছে জল। আজ কত বছর পর তার সাথে তার ছেলের দেখা হয়েছে তা উনি জানেন না। এই অন্ধকার কুঠুরিতে তিনি কতদিন কি, কত মাস কি, কত বছর কাটিয়েছেন তা উনি বলতে পারেন না। নূরের চোখের জল শাড়ির আঁচল দিয়ে জলটা মুছে খানিকটা ভাঙা কণ্ঠে বলল, আপনার আম্মু? আয়াস চোখের জলটা মুছে ধীর পায়ে ওনার দিকে এগিয়ে গেল। প্রিয়ন্তীর গলার আওয়াজ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। নূর বউটার দিকে ইশারা করে বলল, তোমার এই ঋণ যে আমি বা আমরা কি করে শোধ করব জানি না, তবে এতদূর যখন দায়িত্ব নিয়ে এনেছো তখন ওনাকে সুন্দর করে মুক্ত করার দায়িত্বটাও পালন করেন ভাবি। উনি ওনার স্বামীর চোখের জল মুছে এবার চাবিটা হাতে নিয়ে ওনার গেটের তালা খুলতে যাবেন, তখনই আয়াস বলে উঠল, না, চাবি খোলা হবে না, যেমন আছে তেমনই থাকবে। আয়াসের কথা কানে যেতেই বাড়ির বড় ছেলে বলে উঠল, এটা তুমি কি বলছো ভাইয়া? তালা খুলবে না কেন? আর এই দিনটার জন্য আমরা যে কত অপেক্ষা করেছি তা তুমি জানো না? নূরও অবাক চোখে তাকিয়ে বলল, এটা আপনি কি বলছেন? আর তালা খুলবেন না কেন? কারণটা কি? না, তালা খোলা হবে না, যে যেখানে আছে সে সেখানেই থাকবে। তোমরা এখান থেকে চলো, ওদেরকে থাকতে দাও এখানে। আয়াসের মা সেদিকে তাকিয়ে ম্লান হাসলেন। তারপর রড ধরে মেঝেতে বসে বললেন, তোমরা এখান থেকে চলে যাও। আমাকে একা ছেড়ে দাও। এতগুলো বছর যখন একা কাটাতে পেরেছি তখন আর বাকিটা জীবনও পারবো। আর আমি এখানে বেশ আছি। কথাটা শোনা মাত্রই নূর দাঁতে দাঁত চেপে আয়াসের কলার ধরে বলল, আপনি কি পাগল হয়েছেন? আপনি কি মানুষ? নিজের মাকে এভাবে একা ফেলে রেখে যেতে কষ্ট লাগছে না? আমারই তো কষ্ট হচ্ছে দেখে, আর সে তো আপনার মা। আয়াস ওর জামার কলার থেকে হাতটা সরিয়ে বলল, একদিন বলেছিলাম না আমার জামার কলার ধরে কথা বলবে না? আই হেট ইট। কথাটা শুনে নূর একটা থাপ্পড় মারল আয়াসের গালে। আয়াসের চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু নূরের ওর কাজের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই, কারণ ও জানে যে ও যা করেছে ঠিক করেছে। আয়াস এবার জোরে ধমক দিয়ে বউটার দিকে তাকিয়ে বলল, এখান থেকে তুমি তাড়াতাড়ি যাও, না হলে আজকে তোমার শেষ দিন। বউটাও আয়াসের এমন ব্যবহারে রেগে গেল। রেগে গিয়ে বলল, আমি আমার স্বামীকে আজ এখান থেকে নিয়ে যাব, আর আজ যদি না নিয়ে যায় তাহলে ওরা আমার স্বামীকে মেরেই দেবে, আর আমি তা কখনো হতে দেব না। কথাটা বলার সাথে সাথে আয়াস পকেট থেকে একটা কাগজে মোড়ানো পাউডার জাতীয় কিছু বার করে বলল, তোমার কোনো ধারণা আছে আমি এখন কি করতে পারি? বউটা না যতটা রেগে গেল তার থেকে নূর বেশি রেগে গেল। রেগে গিয়ে বলল, কি করতে পারেন আপনি? কি পারেন? হ্যাঁ, যে ছেলে নিজের মাকে দেখে রাখতে পারে না তার সব যোগ্যতাই তুচ্ছ। আয়াস এবার দাঁত কিড়মিড় করে বলল, এই পাউডার যদি এখন তোমার স্বামীর নাকের সামনে ধরি তো 1 সেকেন্ডও সময় লাগবে না, সে কোমায় চলে যাবে। কথাটা শুনে এই বউটা ভয় পেয়ে গেল। নূর রেগে গিয়ে বলল, আপনার নামে তবে পুলিশে কমপ্লেইন করব। আপনি এসব নিয়ে ঘুরে বেড়ান। আয়াস হো হো করে হেসে বলল, হা হা হা, কাকে শেখাচ্ছে রাজার পার্ট? আমি একজন সায়েন্টিস্ট, আর আমার কাছে সব ধরনের পারমিশন থাকে, তাই ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপোষণা
কথাটা শুনতেই নূর যেন আকাশ থেকে বলল। কি মজা করছেন আপনি? আয়াস নূরের কাছে গিয়ে নূরের গালে স্লাইড করতে করতে বলল। কেন জানো না আপু সোনা? নূর আয়াসের কলার ধরে কাছে টেনে আনলো, দাঁতে দাঁত চেপে বলল। আই হেট ইউ। কথাটা বলার সাথে সাথে নূর অজ্ঞান হয়ে গেল। আয়াস তাড়াতাড়ি নূরকে ধরে নিয়ে নিল। আর এই ঘটনা দেখে সেই বউটা ভয় পেয়ে গেল। সে ভাবল আয়াসের সেই পাউডারের গন্ধে হয়তো নূর কোমায় চলে গেছে, তাই ভয়ে ভয়ে বলল। প্লিজ আমার স্বামীকে কিছু করবেন না, আমি যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। কিন্তু একটা কথা, আমার স্বামীর যদি কিছু হয় তো আমি বলে দিলাম আমি আপনাকে ছাড়বো না, মনে রাখবেন। কথাটা বলে উনি চলে যেতে নিলেই আয়াস বলল। ওইদিকে না, আমার পিছন পিছন আসুন। বউটা অবাক হলো, তারপর বলল। মানে কি, কোথায় যাব? কথাটা বলতেই আয়াস ওর মায়ের দিকে মুচকে এসে তাকালো। আয়াস নূরকে নিয়ে অন্য একটা গলির দিকে যেতে লাগলো। তখন বউটা অবাক হলো, এটা আবার কোন রাস্তা? উনি আয়াসের পিছন পিছন গেলেন। প্রিয়ন্তী মুস্তাফা দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলেন। বড় ছেলে বলে উঠল। আমরা কি এখান থেকে কখনো বের হব না? তোমার ছেলে তো চিরকালের মতো সব রাস্তা বন্ধ করে দিল। এখন ওরা যদি আমাদেরকে মেরে ফেলে? উনি মুচকি এসে বললেন। আয়াস, আমার ছেলে কৌশল, আমি তাকে জানি। সে কারণ ছাড়া কখনো কিছু করে না। বিগত 4 বছর ধরে সে আমাকে খুঁজছে, আর তুমি ভাবলে যে সে আমাকে হারাতে দেবে? কৌশল অবাক হয়ে বলল। মানেটা নাকি আমি জানি না, তবে এটুকু বলবো যে অপেক্ষা করো। কৌশল কিছু বলতে যাবে, উনি তখনই বললেন। ওহো, শুধু অপেক্ষা করো। ওনারা বেশ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর হঠাৎই বেশ কয়েকটা পায়ের আওয়াজ এলো। আওয়াজ আসতেই কৌশল চমকে গেল, ভয় পেয়ে বলল। কি আছে, আয়াস আছে নাকি? প্রিয়ন্তী মুস্তাফা বললেন। না, ওরা আসছে, ভয় পেও না। শুধু চোখ বন্ধ করে নিজেকে স্বাধীনতা লাভ করার স্বপ্ন দেখো। কৌশল ভয়ে কেঁদে ফেলল, কারণ এদেরকে বিশ্বাস করার মতো নেই। এদের কার্যসিদ্ধ হলেই সব রকম কাজ করতে পারে। আওয়াজ ক্রমশ বাড়তেই একটা পুরুষালী কণ্ঠে কানে এলো। আজকে ওদের শেষ দিন। কথাটা শুনে প্রিয়ন্তী মুস্তাফা খানিকটা কেঁপে উঠলেন, তবুও নিজেকে ভাঙতে দিলেন না। আর এদিকে কৌশল কাঁদছে। হঠাৎ করে আয়াসের মামা এলেন, আর তার সাথে দুজন লোক, তাদের হাতে বন্দুক রয়েছে। ওনাদেরকে আসতে দেখে প্রিয়ন্তী মুস্তাফা উঠে দাঁড়ালেন। তারপর ওনাদের দিকে তাকিয়ে বললেন। কি ব্যাপার, আজ এত বছর পরে যে বোনের কথা মনে পড়লো বুঝি? আয়াসের মামা রেগে গিয়ে বললেন। তুই বোন নাকি কালচার ভাবে জানি, যে কারণে তোকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, সেই কাণ্ড আজ ফুরিয়েছে। উনি স্বাভাবিক কণ্ঠে বললেন। তা কি কারণ শুনি? সেটা এখন আর তোর জেনে লাভ নেই। উনি হা হা করে হেসে বললেন। কাপুরুষ বলার সাহসটুকুও নেই? আর শুধু তোর স্বামীর জন্য আমি আমার বউকে হারিয়েছি। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও কি করলো তোর স্বামীর সাথে পরকীয়া। সে নাকি দেহে রাতকে ছাড়া বাঁচবে না। তাহলে এত বছর বেঁচেছিল কিভাবে? ওনার হায়াত ছিল এত বছর, তাই। কিন্তু তোর স্বামী ওর সাথে ওই সম্পর্ক না জড়ালে এতগুলো বছর জীবিত অবস্থায় ও আমার কাছে থাকতো না। ওকে পাগল হতে হতো, আর না ওকে ও ছেলে বউকে একঘরে হয়ে থাকতে হতো। আর না কিসের, আর না কৌশল আজ এখন থাকতো মাথায় করে রাখতাম ওদেরকে। প্রিয়ন্তী মুস্তাফা এবার চেঁচিয়ে বলল। আমি আমার স্বামীকে সুযোগ দিয়েছিলাম, তুমিও ভাবিকে সুযোগ দিতে। আমি ওকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু ও যে কুকুরের লেজ তেমন সোজা হয় না, তেমনই ওর মাথা থেকে দেহে রাতে বোধ নামেনি। তাই বাধ্য হয়ে এতগুলো বিয়ে করি আমি। তবে আজ অব্দি কখনো কাউকে ওর মতো করে আমি ভালোবাসিনি। আর শেষমেশ ও আমাকে এইভাবেই কষ্ট দিল। কি ছিল না আমার, বলো? প্রিয়ন্তী মুস্তাফা থেমে বললেন। তাই বলে তুমি আমাকে এইভাবে আটকে রাখবে? তুমি আর তোমার ছোট বোন মিলে আমার প্রতি ষড়যন্ত্র করছো, তা কি আমি জানি না? শুধু শুধু তুমি একা না, সেও। কথাটা বলতেই ওনার চোখ থেকে জল গড়ালো। আয়েশের মামা রেগে বললেন। ও যা করেছে সম্পত্তির ভাগিদার হওয়ার জন্য করেছে, যার অধিকার ও হারিয়ে ফেলেছিল।
পালিয়ে বিয়ে করার সময়। বাবা ওকে ত্যায্য করেছিল, আর আমি করেছিলাম তোরা তোর স্বামীর প্রতি লগিয়া সব সম্পত্তি পাওয়ার অধিকারে। তেহেরাতকে দেখলে আজও আমার রক্ত টকবক করে ফুলতে থাকে। আমার চোখে সংসার নষ্ট করেছে ও। উনি মাথা নিচু করে বললেন, নিজের ছেলেটাকে অন্তত রেহাই দাও। না, ও বেঁচে থাকলে সব ফাঁস করে দেবে, আর আমি তো তাই হতে দেব না, তাই ওরও তাই হবে। কথাটা বলে উনি হাতে বন্দুক নিয়ে প্রিয়ন্তী মুস্তাফার দিকে তাক করতে গেলেই হঠাৎই পুলিশ এসে বলল। হ্যান্ডস আপ। হঠাৎ হুড় করে ঝাঁকে ঝাঁকে পুলিশ এসে ঘিরে গেল। সহকারী দুটো লোক পালাতে গেলেই ওদেরকে ধরে ফেলা হলো। আয়েশের মামা এদিক ওদিক তাকিয়ে চমকে গেলেন। অপরদিকে প্রিয়ন্তী মুচকি হাসছেন। আয়েশ হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে, আর ওর পাশে দাঁড়িয়ে আছে বউটা। নূর এখানে নেই। এতগুলো পুলিশ দেখে উনি ঘাবড়ে গেলেন, কিন্তু ওনার শরীরে রাগের বন্যা। তাই উনি এবার বন্দুক তাক করলেন প্রিয়ন্তীর দিকে। উনি গুলি চালাতে গেলে আয়েশ ওনার হাত বরাবর গুলি মারল। উনি আঁক করে শব্দ করে উঠলেন, আর ওনার হাত থেকে বন্দুকটা পড়ে গেল। আয়েশ বলে উঠল, সবই তো বুঝলাম মামু, তাই বলে নিজের ভালোবাসাকে নিয়ে এত বড় মিথ্যা অপবাদ দেবে? উনি মাটিতে বসে কাতরাচ্ছে। হঠাৎ হুইল চেয়ারে করে আয়েশের খালামণি মানে ইফারমা আয়েশের বড় মামিকে সবার সামনে আনতেই সবাই চমকে গেলেন এক প্রকার। প্রিয়ন্তী অবাক হয়ে বলল, ভাবি তুমি? কৌশল চেঁচিয়ে বলল, আম্মু। আয়েশের বড় মামি মুচকে এসে বললেন, হ্যাঁ আমি বেঁচে আছি, কিচ্ছু হয়নি আমার। আল্লাহ হয়তো আমার হায়াত এই অবধি রাখেননি, আরও বেশি রেখেছেন, তাই আমি জীবিত। ওনার স্বামীর দিকে তাকিয়ে বললেন, সত্যিই কি তুমি আমাকে কখনো ভালোবেসেছিলে? আমাকে পরকীয়ার দোষারোপ করো, কিন্তু দিনের পর দিন তুমি কত রাত অন্য মেয়ের সাথে কাটিয়েছো তোমার ধারণা আছে? তোমার ছিল কেবল লোভ, যার কারণে তুমি আমাকে বিয়ে করেছিলে, আর এরপর আরও 4টে। ভালোবাসাটা তো কেবল বাহানা, মানুষ পরকীয়া করে। তুমি জানো, যখন সে ভালোবাসার মরুভূমিতে চলে আসে আর হাজার খুঁজলেও ভালোবাসা পায় না, তখন। কথাটা বলে উনি কেঁদে ফেললেন। পুলিশ আয়েশের সাথে হ্যান্ডশেক করে বলল, থ্যাংক ইউ। আপনি এত কিছু করে প্ল্যান না সাজিয়ে আমাদেরকে না ডাকলে হয়তো বিশ্বাসই করতাম না। আসলেই কারোর প্রতি প্রমাণ ছাড়া কিছুই করা যায় না, তাই এত কিছু শোনা আমাদের জন্য দরকার ছিল। আয়েশ মুচকে হাসল। দরজার তালা ভেঙে ওর আম্মুকে বার করে আনতেই জড়িয়ে ধরলেন উনি আয়েশকে। উনি অনবরত কাঁদছেন আয়েশকে ধরে। আয়েশের চোখ থেকে জল গড়াচ্ছে। পুলিশ আয়েশের মামাকে আর কিছু বলার সুযোগ দিলেন না, ওনাকে গ্রেপ্তার করা হলো। আয়েশের মামাকে জেলে নিয়ে যাওয়া হলো। আয়েশের মামি হুইল চেয়ারে বসে আছেন। তার মুখ দেখে মনের অবস্থা বোঝার উপায় নেই। আয়েশের মা এবার হামলে পড়ল আয়েশের বুকে। ছেলেকে কাছে পেয়ে হাওমাও করে কেঁদে উঠলেন। আয়েশের মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কৌশলের বউ কৌশলকে জড়িয়ে ধরে কাঁদছে। আজ কোনো বাধা বিপত্তি নেই আর। আয়েশ প্রিয়ন্তীর কপালে চুমু দিয়ে বলল, ডিড ইউ মিস মি? আয়েশের মা বেশ শব্দ করে কেঁদে উঠে আয়েশের দিকে তাকালো। তারপর আবার আয়েশের বুকে হামলে পড়ল। আয়েশের মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উনি আবেগে আত্মহারা। কোথায় পালাচ্ছেন আপনি? পিছন থেকে খানিকটা গম্ভীর স্বরে উঠল প্রিয়ন্তী মুস্তাফা। হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠ শুনেই থেমে গেলেন মেজো মামি। ওনার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। পিছন ঘুরে দেখার সাহস পাচ্ছেন না। তারপর কোনো ক্রমে অনেক সাহসের সাথে ঘুরে বললেন, কি হয়েছে? পিছনে তাকাতেই খানিকটা চমকে গেলেন উনি। পিছনে আয়েশ ও প্রিয়ন্তী মুস্তাফা, বড় বউ, কৌশল সবাই দাঁড়িয়ে আছে, আর তাদের পিছনে রয়েছে পুলিশ। সবাইকে একসাথে দেখে উনি অনেক বেশি ঘাবড়ে গেলেন। আমতা আমতা করে বললেন, কি হয়েছে? আয়েশ মুচকে এসে বলল, কোথায় যাচ্ছ মামি এত ব্যস্ত হয়ে? উনি আয়েশের দিকে বেশ রুগ্ন কণ্ঠে তাকিয়ে বললেন, এটা কেমন কথা? আর আমি কোথায় যাব? আয়েশ এবার ওনার দিকে এগিয়ে গিয়ে বলল, না মানে তোমার যাওয়ার তো আবার অনেক জায়গা আছে, তাই আর কি। উনি এবার রেগে বললেন, আর কিছু বলবে তোমরা, নাকি আমি এখান থেকে যেতে পারি? হঠাৎ প্রিয়ন্তী মুস্তাফা বললেন, ভাইয়া ওরফে তোমার স্বামী এত বড় একটা কাজ করেছে, তা তুমি কিছু জানতে না? উনি থতমত খেয়ে বললেন,
আমি কি করে জানবো এসব তারা? উনি আমাকে কখনো এমন কোনো কথা বলেনি। আয়াস বলে উঠল। ও তাই? যাই হোক, তা কোথায় যাচ্ছ শুনি? উনি ওনার শাড়ির আঁচলটা শক্ত করে ধরে বললেন। কোথাও না। তা এ বাড়িতে টহলদারি করছো বুঝি? উনি আরও রেগে বললেন। বুঝেছি, তোমরা অকারণে আমাকে আটকে রেখেছো। আমি আসছি। কথাটা বলে উনি পা বাড়াতে গেলেই পুলিশ বলে উঠল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর এক পা নাড়াবেন না আপনি। কথাটা শুনতেই ওনার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। পিছন ঘুরে বলল। আমি কিচ্ছু করিনি, তাই আমাকে অ্যারেস্ট করার কোনো মানেই হয় না। কথাটা বলে দ্রুতগতিতে পা বাড়াতে গেলে দুজন মহিলা কনস্টেবল ওনাকে আটক করলেন। উনি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন, ছাড়াতে না পেরে বললেন। এটা কেমন? আর আপনারা জানেন আপনারা কাকে আটক করেছেন? আর এর শাস্তি হিসেবে আপনাদের কি কি হতে পারে? কৌশল বলে উঠল। চোরের বইয়ের বড় গলা, তুমি কি অন্যায় করছো তা কি তুমি বুঝতে পারছো না? উনি খানিকটা চেঁচিয়ে বললেন। কৌশল, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না আমি তোমার থেকে বয়সে অনেক বড়। কৌশলকে উনি ওনার কথাতে দমিয়ে দিতে পারলেও আয়াসকে পারলেন না। আয়াস বলে উঠল। আপনি যে এতদিন ধরে বড় মামিকে ভুল ওষুধ খাবারের সাথে মিশিয়ে দিতেন, সেটা কি ঠিক? মুরব্বীদের কাছ থেকে আমরা এবার থেকে কি এগুলো শিখবো যে কি করে কাউকে মেরে ফেলতে হয়? কথাটা শুনতেই ওনার মুখে আতঙ্কের ছাপ দেখা গেল। তবু উনি হার স্বীকার করলেন না। রেগে গিয়ে বললেন। মিথ্যা দোষারোপ করা হচ্ছে অফিসার আমার প্রতি। বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। সে নিজ ইচ্ছা করে মরার নাটক করে আমাকে ফাঁসাতে চেয়েছে। পুলিশ বলে উঠল। ওনার পেট থেকে পয়জন পাওয়া গেছে। এতদিন ধরে পয়জন জমে জমে উনি মরণ রোগে আক্রান্ত। আর আপনাকে সেই অপরাধে কারাদণ্ড দেওয়া হবে। ওনাকে নিয়ে যান। কথাটা বলার শেষ হতে না হতেই হঠাৎ সেজ মামি হেসে উঠলেন উচ্চস্বরে। তারপর বললেন। বাহ, এটাই তো আমি চেয়েছিলাম, সে যে মারা যাক। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। কেবল এর জন্য আমি আমার সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলাম। সব ও না থাকলে সব আমার, সব আমার। খানিকটা পাগলামো ভঙ্গিতে কথাগুলো বলেই পুলিশ আবার হুকুম দিলেন। ওনাকে নিয়ে যান। ওনাকে নিয়ে যাওয়া হলো। আয়াস মুচকে হেসে বলল। ধন্যবাদ অফিসার, আমাদের সাথে কোঅপারেট করার জন্য। পুলিশটাও মুচকে হেসে বলল। আপনি সত্যি জিনিয়াস মিস্টার আয়াস। প্রাউড অফ ইউ। আপনি এত সুন্দর করে শখ না কষলে বোধহয় এত কিছু পসিবল হতো না। ধন্যবাদ। কথাটা বলে অফিসার চলে গেলেন। আয়াস ওর আম্মুর দিকে তাকিয়ে বলল। আম্মু খুশি তো তুমি? আয়াসের মা আয়াসের বুকে মাথা রেখে কেঁদে দিল। আয়াস ওর মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল। বাবার সাথে দেখা করবে না তুমি? বাবা বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। উনি ওনার চোখের জলটা মুছে নীরব হয়ে রইলেন, কিছু বললেন না। আয়াসও আর বেশি কথা বাড়ালেন না, চুপ করে রইল। হয়তো ওনার মনের অবস্থাটা বুঝছে। নূর শুয়ে আছে, পাশে বসে আছে আয়াস। বেশ কিছুক্ষণ আগে নূরের একটু জ্ঞান ফিরেছিল। তারপর আবার ডক্টর ইঞ্জেকশন দেওয়ায় আবার কিছুক্ষণ ঘুমিয়েছিল। আয়াসের মা উনি নূরের জন্য খাবার আনতে গেছেন। আয়াসের বাবা আজকেও নিজেকে ঘরবন্দি করেছেন, কিন্তু আজকের দিনে এমন ঘরবন্দির কারণটা সবার কাছে অজানা। হঠাৎ নূর খানিকটা নড়ে উঠতেই ইফা বলে উঠল। ভাইয়া, ভাবির জ্ঞান ফিরেছে? আয়াস ব্যতিব্যস্ত হয়ে পড়ল। নূর উঠে বসতে গেলেই আয়াস ধমক দিল। এই মেয়ে বসো, উঠতে বলেছি তোমাকে। নূর চমকে উঠল হঠাৎ কঠিন স্বরের ধমক শুনে। ইফা বলে উঠল। কি শুরু করলে ভাইয়া? ভাবির সবে জ্ঞান ফিরলো আর এখনই বকাঝকা শুরু করে দিলে? আয়াস ও ইফার ঠান্ডা ধমক শুনে বেশ শান্ত কণ্ঠে বলল। উঠবে না তুমি, যেমন ভাবে শুয়ে আছো তেমন ভাবেই থাকো। ইফা খানিকটা মুচকে এসে বলল। ভাবি, তোমার এখন খালি রেস্ট নেওয়ার সময়, আর তুমি একদম ব্যতিব্যস্ত হবে না। নূর অবাক হয়ে বলল। কেন? আয়াসের মুখভঙ্গির পরিবর্তন হয়েছে কি নূর জানে না, তবে ইফা মুচকি মুচকি হাসছে। আয়াস ওখান থেকে উঠে চলে গেল। নূর কিছুই বুঝতে পারছে না। এদিকে ইফাও কিছু বলছে না দেখে নূর খানিকটা উঠে বসার চেষ্টা করে বলল। কি হয়েছে বলবে তো ইফা? সব কিছু ঠিকঠাক? ইফা এখনো কিছু বলছে না, মুচকে হাসছে। নূর কাহিনীর কিছু বুঝতে পারছে না। আবার জিজ্ঞাসা করতে গেলেই আয়েশের মা রুমে আসলো। স্যুপের বাটিটা টেবিলে রেখে নূরের পাশে বসতেই নূর ওনার দিকে তাকালো।
ক্রমে ক্রমে নূরের চোখ জোড়া ছোট হয়ে আসছে। হয়তো ওনাকে এখনো চিনতে পারেননি। উনি নূরের দৃষ্টি লক্ষ্য করে বললেন, পৃথিবীর সবচেয়ে বড় অনুভূতি কি জানিস নূর? নূর এখনো আগের ন্যায় ওনার দিকে তাকিয়ে আছে। উনি কি বললেন সেটা হয়তো নূর গুরুত্ব দিয়ে দেখেনি, তাই কিছু উত্তর দিল না, ওনার দিকেই তাকিয়ে রইল। নূর কিছু বলছে না, অথচ ওনার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে উনি বললেন, কি রে, বুঝলি না? নূর এবার হতবাক হয়ে মাথা নাড়িয়ে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। উনি এবার খানিকটা উচ্চস্বরে হেসে উঠে বললেন, আমি আয়েশের মা, মানে তোর মা। আর আমার প্রশ্নের উত্তর তো তুই দিলি না, তাই আমিই দিই, কেমন? আমার প্রশ্নের উত্তর হলো, পৃথিবীর সবচেয়ে সুখানুভূতি হলো মা হওয়ার অনুভূতি, মানে মাতৃত্ব। কথাটা শোনার সাথে সাথে নূর আয়েশের মাকে জাপটে জড়িয়ে ধরল। আয়েশের মা অবাক হলেন না, এমনটাই স্বাভাবিক। উনিও নূরকে আলতাতে জড়িয়ে ধরলেন, এক প্রকার শান্ত অনুভব করছেন। ইফাও মুচকে হাসছে। ঘড়ির কাঁটা বেশ কয়েকবার 12 ঘর অতিক্রম করছে, কিন্তু নূর এখনও আয়েশের মাকে ছাড়ছে না দেখে উনি হালকা সুরে বলে উঠলেন,